নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর সুদীপ্তর সঙ্গে রয়েছে আমি অভিক। প্রথমে যে খবরটার দিকে নজর রাখতে হচ্ছে, রাতের শহরে বেপরোয়া গাড়ির দাপাদাপি। নাকা চেকিং এর সময় পুলিশকে ধাক্কা মারে সেই গাড়িটি এবং পুলিশকে ধাক্কা মেরে ফুটপাথের মধ্যে ফেলে দিয়েছে, এমনটাই খবর উঠে এসেছে। একেবারে তাই, এবং এই গাড়ির ধাক্কাতে দুজন পুলিশ সহ আহত হয়েছেন 5 জন। একের পর এক সিগন্যাল ভেঙে ছুটে চলে গাড়িটি এবং বেপরোয়া এই বিলাসবহুল গাড়ির দাপট রাতের বেলায় শহরের মধ্যে, যেখানে একের পর এক সিগন্যাল ভেঙে ছুটে চলে গাড়িটি, যার কারণে দুজন পুলিশ সহ মোট 5 জন আহত হয়েছে। আমরা এই কথা বলবো রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, ঠিক কি ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত? এই যে গাড়ির চালক, তাকে কি আটক করা গিয়েছে? একদমই দেখো, তাকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই। এবং তোমাকে জানিয়ে রাখবো যে রাতের শহরে ফের বেপরোয়া গাড়ির দাপাদাপি। কারণ হচ্ছে এক বিলাসবহুল গাড়ি একদম মধ্যরাতে গাড়িটি ছিল পার্কস্ট্রিট থেকে, গাড়িটি যাচ্ছিল পার্ক সার্কাসের দিকে। সেই সময় ক্যামাক স্ট্রিটে গাড়িটিকে আটকানো হয়, কারণ গাড়িটির স্পিড যথারীতি অনেক বেশি ছিল। ক্যামাক স্ট্রিট অ্যালেন পার্কের কাছে সেই গাড়িটিকে আটকানো হয় এবং সেই গাড়িটি তখন ডান দিকে টার্ন নিয়ে সেটা চলে যায় একদম যে বর্ধন মার্কেট আছে, বর্ধনের সামনে। তখন গাড়িটি স্পিড বাড়িয়ে যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে ওয়াকি-টওয়াকিতে কনভে করা হয় এবং বর্ধন মার্কেটের কাছে সেখানে ফের গাড়িটিকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করে এবং সেই সময় কিন্তু নাকা চেকিং সেখানে চলছিল এবং নাকা চেকিং চলাকালীন দুজন পুলিশকে ধাক্কা মেরে গাড়িটি স্পিড বাড়িয়ে আবারও পালিয়ে যায় এবং সেখানে একজন সার্জেন্ট, একজন হোমগার্ড, দুজন আহত হয় এবং তারপরে সেই গাড়িটিকে ধরার জন্য মরিয়া হয়ে ওঠে পুলিশ। থিয়েটার রোডের যে পরের স্টপেজ থিয়েটার রোড, তার সিগন্যাল রেড করে দেওয়া হয় এবং সেখানে দেখা যায় যে গাড়িটি সিগন্যালে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িকে ধাক্কা মেরে রীতিমতো ফুটপাথ দিয়ে একদম অপোজিটের ফুটপাথে উঠে যায় এবং ফুটপাথ দিয়ে গাড়িটি পালানোর চেষ্টা করে। সেই সময়ও ফুটপাথের ওপরে কিন্তু বেশ কয়েকজন পথচারী, সেখানকার যারা স্থানীয় বাসিন্দা, তাদেরকে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে গাড়িটি এগিয়ে চলে। আর বিমে ধাক্কা মারে, একটি তারপরে দোকানে ধাক্কা মারে এবং তারপরে একটি বিল্ডিং এর ভিতরে ঢুকে যায়। সেই সময় কিন্তু গাড়িটা যখন বিল্ডিং এর ভিতরে ঢুকে যায়, সেই সময় গাড়িটি আটকে যায় এবং আটকে যাওয়ার সময় কিন্তু ওখানকার যারা পাবলিকরা ছিল তারা সেই গাড়িটিকে ধরে ফেলে এবং সেখান থেকে যে চালক তাকে বার করে আনে এবং তারপরে পুলিশ এই চালককে রেস্কিউ করে থানায় নিয়ে যায়, সেক্সপিয়ার থানায় নিয়ে যায় এবং সেখানে গিয়েই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে মদ্যপ অবস্থায় ছিল এবং সেই কারণের জন্যই কিন্তু গাড়ির এই দাপাদাপি এবং এই বিলাসবহুল গাড়িটি ছিল। এবং পাশাপাশি ইতিমধ্যেই সেই চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং ঠিক কি কারণে এই পুরো বিষয়টা, যে গাড়ির সেখানে এত স্পিড বাড়িয়ে গাড়িটি কেন বেপরোয়া ভাবে যাচ্ছিল, সেই পুরো বিষয়টা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরো জানিয়ে রাখবো, যেখানে রাতের শহরে বেপরোয়া গতিতে ছুটলো গাড়ি এবং একের পর এক সিগন্যাল ভেঙে এগিয়ে যেতে থাকে গাড়িটি, ফুটপাতেও উঠে যায় এবং যার কারণে দুজন পুলিশ সহ আহত হয়েছেন ঘটনায় 5 জন। এবং এই ঘটনায় যে ড্রাইভার ছিলেন অর্থাৎ গাড়ির চালক, তাকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিম কোর্টের স্বস্তি রাজ্য সরকারের, রাজ্যের অনুমোদন ছাড়া সিবিআই এর এফআইআর। সেই এফআইআর এর বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকারের আনা মামলা গ্রহণযোগ্য জানালো শীর্ষ আদালত। 13ই আগস্ট পরবর্তী শুনানি রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি সিবিআই এর ক্ষমতার অপব্যবহার করছে কেন্দ্র। বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্যের শাসক দলের এই অভিযোগ বরাবরের। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। বুধবার বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে রাজ্য সরকারের এই অভিযোগ যথাযথ। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকারের এই মামলার গ্রহণযোগ্যতা রয়েছে। কেন্দ্রের দাবি, সিবিআই স্বাধীন সংস্থা, তাই মামলা গ্রহণযোগ্য নয়। কেন্দ্রের দাবি খারিজ শীর্ষ আদালতের। তার অবজারভেশনের মধ্যে দিয়ে যে কথা বলেছে, সেটা শুধু তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি সরকারের বিষয় নয়, সেটা সংবিধানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, গণতন্ত্র, যেগুলো সংবিধান একে বুদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বিজেপি একদমই মানত না, সেগুলো নৈতিক জয় বলে আমরা মনে করছি। সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এটা বিশেষ ক্ষেত্রের জন্য সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, এটা সুপ্রিম কোর্টের রায়ও নয়।
অতএব আমি মনে করি এটা যারা আমাদের আইনজীবীরা আছে তারা বিষয়টা খতিয়ে দেখবে, আর তার মধ্যে যেটা আছে সেটাকে তারা সামনে নিয়ে আসবে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, সর্বোচ্চ আদালতের সম্মান, সর্বোচ্চ আদালতের গরিমা তৃণমূল সময় সময় নষ্ট করার চেষ্টা করতে পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টি আদালতের মর্যাদাকে সবসময় মর্যাদা দিয়ে এসছে। অতএব আদালতের যে নির্দেশ যাই হবে সেটাই আমরা অতীতেও মান্য করেছি, এখনো মান্য করব। রাজ্যের অভিযোগ ছিল রাজ্যের অনুমতি না নিয়ে একাধিক মামলায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এফআইআর করার জন্য রাজ্যের অনুমতি প্রয়োজন। সম্প্রতি রেশন দুর্নীতি সহ সন্দেশখালীর 43টি মামলার তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এছাড়াও সিবিআই এর হাতে রয়েছে আরো বেশ কিছু মামলা। সুপ্রিম কোর্টের এই রায়ের পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের, যেখানে লেখা রয়েছে সব সময় সত্যের জয় হবে। 13ই অগস্ট মামলার পরবর্তী শুনানি। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ। বুধবার সকাল থেকে জেলায় জেলায় বাজারে হানা টাস্ক ফোর্সের আধিকারিকদের। বাজারে অভিযান রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের। তাহলে তুমি দেখো আগামী 10 দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে। উচ্ছে, বেগুন, পটল, মূলো দাম শুনলেই চক্ষু চড়ক গাছ আম জনতার। মাছ মাংসের দাম শুনেও ভিমড়ি খাওয়ার জোগাড়। খাবো কি এই ভেবেই কুল পাচ্ছে না সাধারণ মানুষ। গত কয়েকদিন ধরেই শাকসবজি, মাছ মাংসের আকাশ ছোঁয়া দাম। পেঁয়াজের দামের ঝাঁঝিয়ে চোখে জল মধ্যবিত্তের। কি উপায়? কবে দাম কমবে? লম্বা হচ্ছে প্রশ্নমালা। এই আবহে মধ্যবিত্তের কথা ভেবে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। কালোবাজারে নিয়ে সতর্ক করেন মুনাফাখোরদেরও। আমার মনে হয় বেশি মুনাফার লোভে ও কিছু লোক আছে না ভীষণ লোভী হয়ে গেছে, আরো চাই আরো চাই। ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই নড়ে চড়ে বসেন আধিকারিকরা। কলকাতা সহ জেলায় জেলায় তুঙ্গে তৎপরতা। কাঁকুরগাছির ভিআইপি বাজার পরিদর্শনের টাস্ক ফোর্স এবং রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। কিন্তু ব্যাপারটা হচ্ছে দামটা বেড়েছে কেন সেটাই এখন বিতর্কের বিষয়। সেটা আরও ম্যানমেড কিনা নাকি ন্যাচারাল, সেটার জন্যই আমাদের এই ঘোরাঘুরি বা এই প্রচেষ্টা। তবে আমার দৃঢ় ধারণা আলুর দাম তো কমবে, কোনো সন্দেহ নেই এতে। সবজিটা আমরা দেখছি আগামী এখনই আমরা হোলসেল মার্কেটে যাচ্ছি, ওখানে দেখে গিয়ে আমরা কথা বলছি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় সবজি বাজার আগুন, মধ্যবিত্তের পকেটে টান, সমস্যায় সাধারণ মানুষ। চন্দ্রকোনার একাধিক বাজার সহ জেলার বিভিন্ন মার্কেটগুলোতে সবজির বাজার দর সরেজমিনে খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। সবজির দাম প্রচুর, কিনা যাওয়ার মতো পয়সা নাই। যে 30 টাকা ছিল আজকে 40 টাকা, পটল হচ্ছে 40 টাকা। সবজি মানে হয়নি, গাছে ফলনটা কম বৃষ্টির কারণে আবার অতিরিক্ত ধরনের কারণে। বীরভূমের বাজারগুলিতেও আলু পটল বিকোচ্ছে চড়া দামে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বীরভূমের সবজি বাজারগুলিতে পুলিশের হানা। বোলপুর, শিউরি, রামপুরহাটে অভিযান বীরভূম জেলা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। পার্থক্য তো এখন তো কিছু বুঝছি না, এখন তো চড়াই চলছে। কমের দিকে তো পেপারে দেখছি যে কম করার জন্য দিদি বলেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিছু কমলো না। তা কমলে আমাদের একটু সুবিধা হয়। এবং আমরা প্রথমে অ্যাওয়ার করব সবাইকে। অ্যাওয়ার করার পরে যদি কোনো ডিসপুট পাওয়া যায় আমরা আইনানুগ ব্যবস্থা নেব আমাদের বড় সাহেবের নির্দেশ মতো। মুখ্যমন্ত্রী একই ছবি হুগলিতেও। চুচুড়ার খড়ুয়া বাজার, মল্লিক কাশেম হাট, শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান ক্রেতা সুরক্ষা দফতর, কৃষি বিপণন দফতর, বিপর্যয় মোকাবিলা দফতর ও নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারিকদের। আসানসোল হোলসেল বাজারেও সাত সকালে টাস্ক ফোর্সের হানা। বড় দামের ডিফারেন্স হয়ে যাচ্ছে, তো আমরা এখানে তাদেরকে বললাম যে এত দাম বাড়তি নেওয়া যাবে না, আমাদের এই ভিজিট চলতে থাকবে এবং রেগুলার বেসিসে চলতে থাকবে। ফুটপাত থেকে দখলদারদের উচ্ছেদ হোক বা মূল্যবৃদ্ধি, সব ক্ষেত্রেই আসরে মুখ্যমন্ত্রী। সব দফতরের তৎপরতা কোথায়? মুখ্যমন্ত্রীর নির্দেশ না পেলে কি তবে হাত গুটিয়ে বসে থাকতো বাকি দফতর? প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটি বিরতি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। সরকারি জমি দখলকে কেন্দ্র করে কোথাও বেসরকারি সংস্থা তৈরি হয়েছে, কোথাও আবার সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুর ভরাট হয়েছে। আর এই সমস্ত কথাই জানতে পেরে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস বেআইনি জমি দখল ও পুকুর ভরাটের বিরুদ্ধে আম জনতা। সরকারি জমি বেসরকারি কাজে ব্যবহার নিয়ে বিতর্ক পূর্ব বর্ধমানের বরশুলে। যেখানে শাসক দল তাদের নিজেদের দলীয় কার্যালয় ভেঙে দিচ্ছে, সেখানেই শাসক দলের বিধায়ক নিশীথ মালিকের হাত ধরে উদ্বোধন হলো বেসরকারি সংস্থার নবনির্মিত ভবন, তাও আবার সরকারি জমিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই সরকারি জমির ওপর এই বেসরকারি সংগঠনের কার্যালয় তৈরি হলো। তবে বাড়িটি সংস্থার নয়, সেটি ভাড়া দেওয়া হয়েছে, দাবি বিডিওর। বিধায়ক নিশীথ মালিক বলেন, জায়গাটিতে দীর্ঘদিন ধরে বেসরকারি সংস্থার সদস্যরা বসে বৈঠক করতেন, রোদ জলে অসুবিধা হতো, সেখানেই মাথার ওপর ছাউনি নির্মাণ করা হয়েছে। ওরা জল বৃষ্টিতে কাজ করতো, যখন জল এলে উঠে পড়তে হতো, রোদে বসে থাকতে পারতো না, তাই মাথার ওপর একটি ছাদ করে নিয়েছে। এবং ওরা বিডিও অফিসে একটি আমাদের পঞ্চায়েত সমিতিতে অফিসে ওরা, আমি যতদূর জানি যে ওরা ভাড়া সিস্টেম করে ওরা ওখানে কাজকর্ম করছে। এটা সাংগঠনিকভাবে ওনারা একটা ঘর তার নিত্য অফিস পরিচালনার জন্য ভাড়া নিয়েছিলেন। এবার সেক্ষেত্রে তো দোকানগুলোও যেমন ভাড়া নিচ্ছে, এটাও সেরকম ভাড়া বৃষ্টিতে। এখন আমাদের একটাই লক্ষ্য গভর্নমেন্টের আর্নিংটাকে বাড়ানো, যাতে রেভিনিউ রিসোর্সটা বাড়ে, যেটা আমরা অডিটে প্রায় ফেস করে থাকি। এই জায়গা বা এই জায়গাগুলো পড়ে থাকছে, এই জন্য সরকার চিন্তিত যে হয় এগুলো ভাড়া দিতে হবে অথবা সরকার সেগুলো ব্যবহার করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করার নির্দেশ উপেক্ষা করেই কানাইপুরের বড় বহরা এলাকায় দিনে দুপুরে চলছে পুকুর ভরাট। পঞ্চায়েত প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে জমির মালিক পুকুর ভরাট করছে বলে অভিযোগ। জানতে পেরেই ভরাট বন্ধ করল পঞ্চায়েত। জমির মালিক বঙ্কিম দাস বলেন, তার বাস্তু জমি এখন জলা হয়ে আছে, তাই তিনি সেটি ভরাট করছেন। তার দাবি, প্রশাসনিক জায়গায় জানিয়েই এই ভরাটের কাজ করছেন। অবিলম্বে এই বেআইনি কাজ বন্ধ করে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আসানসোল পুর নিগমের নিয়ামতপুর নিউ রোড থেকে লচ্ছিপুর গেট পর্যন্ত রাস্তা দুপাশে দোকানগুলির শেড সরানোর নির্দেশ দেয় পুলিশ প্রশাসন। তাছাড়াও রাস্তার পাশে নর্দমা দখলমুক্ত করার কথা বলা হয়। যেসব দোকান মালিক সরকারি জমির ওপরে শেড তৈরি করেছে, তাদের শেড খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়। রামপুরহাট রেলপারে ফুটপাত উচ্ছেদকে ঘিরে বিরাট উত্তেজনা। রেল পুলিশের সঙ্গে স্থানীয় হকারদের ধস্তাধস্তি। রেল পুলিশের লাঠিচার্জের অভিযোগ, এলাকায় বিক্ষোভ, চূড়ান্ত উত্তেজনা। মাল পুরসভার পক্ষ থেকে বুলডোজার চালিয়ে অবৈধভাবে নির্মিত 10টি দোকানঘর গুড়িয়ে দেওয়া হলো। এদিন মাল পুরসভার 13 নম্বর ওয়ার্ড সংলগ্ন পম্পা সিনেমা হলের সামনে ডাকবাংলো চত্বরে জেলা পরিষদ এবং পিডব্লিউডির জায়গা তৈরি দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। সরকারি জমিতে যে সমস্ত দোকানঘর এখনো রয়েছে, তাদের পুরসভার পক্ষ থেকে দুদিনের মধ্যে সরে যেতে বলা হয়েছে। কলকাতা টিভি। আর এখন সময় আরো একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর। জয়ন্ত সিং এর দাদাগিরির একের পর এক কীর্তি ভাইরাল হয়েছে। সুমোটো মামলা পুলিশের। গ্রেফতার জয়ন্তর 4 সাগরেদ, বাকিদেরও গ্রেফতার করা হবে। কড়া পদক্ষেপের ইঙ্গিত ব্যারাকপুরের কমিশনার অলোক রাজরিয়ার। জয়ন্টের খুল্লা দাদাগিরি, একের পর এক ভিডিও ভাইরাল। ভিডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ভিডিও থেকে চিহ্নিত জয়ন্তর 4 সাগরেদ গ্রেফতার, কড়া পদক্ষেপের আশ্বাস ব্যারাকপুর কমিশনারের। একের পর এক ভাইরাল ভিডিও, তাতেই দাদাগিরির পর্দা ফাঁস আরিয়াদহের ডন জয়ন্ত সিং এর। আরিয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে এক ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওয়ে তোলপাড়। সুমোটো মামলা ব্যারাকপুর পুলিশের। গ্রেপ্তার জয়ন্তের 2 সাগরেদ সুমন ও ছোট্টু। আরও একটি ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে তালতলা ক্লাবের ভেতর এক নাবালককে বিবস্ত্র করে বাঁধ করা হচ্ছে। যে ব্যক্তি চেয়ারে বসে নাবালকের উপরে চালাচ্ছে, সে জয়ন্ত ঘনিষ্ঠ হোসেন দাস। এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এলাকাবাসী সন্ত্রস্ত। তাদের অভিযোগ, এলাকায় জয়ন্ত সিং এর সঙ্গী সাথীরা গুন্ডাগিরি চালায়, ত্রাস সৃষ্টি করে। শুধু তালতলা ক্লাবের ভেতরের ভিডিও নয়, ক্লাবের পাশে বাজারের ভেতর জয়ন্ত সিং এর অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল। অস্ত্র প্রশিক্ষণ করতে দেখা যাচ্ছে জয়ন্ত ঘনিষ্ঠ তন্ময় ধরকে। এই ভিডিওরও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। এই খবর সম্প্রচারের পর আলিয়াদহ হাসপাতাল মোড় থেকে তন্ময় ধর ও অভিষেক চট্টোপাধ্যায় ওরফে অভিকে গ্রেপ্তার করে বেলঘুরিয়া থানার পুলিশ। 1 বছর আগে আরিয়াদহে এক প্রমোটারের কাছে টাকা চেয়েছিল জয়ন্তের এক সঙ্গী। অভিযোগ, প্রমোটার টাকা না দেওয়ায় জয়ন্ত সিং এর ঘনিষ্ঠ সৈকত মান্না ওরফে জঙ্গা ও সুমিত যাদব ওরফে বাবুয়া প্রমোটারের বাড়িতে চড়াও হয়। প্রমোটারের বাড়ি লক্ষ্য করে ভাঙা হয় জানলার কাঁচ। সৈকত মান্না এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে, তবে আরও এক অভিযুক্ত সুমিত যাদব ওরফে বাবুয়া পলাতক।
তো আমরা আউট অফ 8 যেটা ভিডিওতে দেখা যাচ্ছে 8 জন, তাদের মধ্যে থেকে 6 জনকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি। বাকি 2 জন যে আছে ভিডিওতে দেখা যাচ্ছে, আর যাদেরকে দেখা যাচ্ছে না তাদেরকে চিহ্নিতকরণ কাজটা চলছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দাবি 2023 সালে একবার ধরা পড়ে জয়ন্ত, পরে ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয়। কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত না থাকার প্রতিশ্রুতি দিয়েই জয়ন্ত জেল মুক্ত হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের সঙ্গে বন্ডের শর্ত লঙ্ঘন করায় জয়ন্তের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। জয়ন্ত সিং আমাদের একটা হিস্ট্রি শিটার আছে, তাকে আপনারা জানেন 2023 আমরা অ্যারেস্ট করেছিলাম অ্যান্ড অনেকদিন ও জেলে ছিল। তাছাড়া আমরা ওদের বিরুদ্ধে একটা বন্ডও বাড়িয়েছিলাম কি ও ভালোভাবে থাকবে, কেন কি ও আবার অপরাধ করেছে, তাই জন্য বন্ড ভায়োলেশনের প্রক্রিয়া যেটা হয় কানুনি প্রক্রিয়া, সেই কানুনি প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যেও শীঘ্রই যে আমাদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হয় তারা ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদার ও শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্ত। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।